শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতকে আরও 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। র্যাবের তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার জন্য বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে, পরে তাদের তোলা হয় আদালতে। এর আগে প্রথম দফায় প্রধান 3 আসামি সহ 7 পুলিশ সদস্যের 7 দিন ও দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত সোমবার পুলিশের অপর 4 জনের দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড দেওয়া হয়েছিল, তবে তাদের রিমান্ড এখনও শেষ হয়নি। এছাড়া এপিবিএনের 3 সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাগারে রয়েছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত 13 আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি প্রদীপ সহ তিনজন আসামিকে আমাদের প্রার্থনা বলে ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। সিআরপিসিতে স্পেসিফিকলি বলা আছে 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টাডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। আমরা উইল মুভ দ্য হায়ার কোর্ট, আমরা হাইকোর্ট মুভ করব ভেরি সুন। আসলে কিছু আমরা তথ্যপত্র পেয়েছি, আমরা যেটা চাচ্ছি সঠিকতাটা যাচাই করে যাতে আমরা ন্যায় বিচারটা সুষ্ঠু তদন্ত করতে পারি। স্বচ্ছতা যদি থাকতো তাহলে তার আমাদের রিমান্ডের দরকার প্রয়োজন হতো না। এটা আমরা যাচাই বাছাই করতেছি। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম নাখালপাড়ার এই বাসার নিচতলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার তেজগাঁও কার্যালয়। সকালে সেখান থেকে উদ্ধার করা হয় রিফাতের বাবা মায়ের মরদেহ। বেশ কয়েক বছর ধরে এই অফিসেই চাকরি করতেন ফারজানা বেগম। শুক্রবার সকাল 8টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে স্ত্রীকে মাথার পেছনে আঘাত করে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা জানান আগেও কয়েকবার আসমত ও ফারজানা দম্পতির পারিবারিক কলহ মিটিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ঝগড়া চলছে, বলে ঋণ দিব, আবার কয় যে মানে এরকম একটা কিছু লাগছে। আমার বাপি আবার বলে মারে সন্দেহ করে, এডিলা বলে লাগছে। আবার কোন রকম দোষ করে নাই, যা করছে আমার মাই করছে। ঝরগা ঝাটকে ছিল, ওটা স্যারেরা বিচার করছে কয়েকবার। ওই জামে ঝরগা টাকা পয়সা লিয়া, টাকা পাইয়া বেতন পাইলে কিছু টাকা খরচ করে, কেন খরচ করে তুই করে পারবি না, আমি করব, এই আর কি। পারিবারিক বিষয় আশয় যেগুলো থাকে সেগুলো বিষয় নিয়েই দ্বন্দ্ব, দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলমান। আগেও এই ধরনের বিষয় আশয় তাদের মধ্যে ছিল। সন্তানরাও বেশ কয়েকবার চেষ্টা করেছেন যে পিতামাতার মধ্যে যে দাম্পত্য কলহ সেটা আসলে মিটিয়ে দেওয়ার জন্য। লক্ষ্মীপুরে মাদকের টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ছেলে জাফরকে আটক করেছে পুলিশ। সকালে রায়পুরের রাখালিয়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল কয়েক মাস ধরে মাদকের জন্য মা শেফালি বেগমের কাছে বিভিন্ন সময় টাকা নিচ্ছিল জাফর। ছেলের জন্য টাকা দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। আজও মাদকের জন্য টাকা চাইলে দিতে রাজি না হওয়ায় মায়ের উপরে এলোপাথারি হামলা চালায়। এই সময় শেফালির চিৎকারে প্রতিবেশীরা ঘরে ঢুকে জাফরকে আটক করে। ছেলেটা সম্ভবত মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। ছেলে এবং মায়ের ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটিটা সম্ভবত হয় টাকা নিয়ে, মুরগির ফার্ম করে দেওয়ার টাকা নিয়ে। তো ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছেন। হত্যা করবার পরে আমরা যখন ঘটনাটা জানতে পেরেছি, সাথে সাথেই পুলিশ এসে তাকে আমরা অ্যারেস্ট করেছি, থানায় আছে। ফেসবুকে বিদেশিদের বিশেষ করে নারী বন্ধু বানাচ্ছেন। বন্ধু বানানোর পরে দেখলেন সে কোনো প্রতারক, তাহলে কেমন হবে? এমন নানা কায়দায় বন্ধু বানিয়ে দেশের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল দেশে অবস্থান করা কৃষ্ণাঙ্গ নাগরিকরা। এদের 15 জনের একটি চক্রকে গ্রেফতার করেছে সিআইডি। তারা বলছে এরা ফেসবুকে বন্ধু বানিয়ে দামি উপহার দেবার কথা বলে বহু লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সাথে ঢাবি শিক্ষার্থী তুর্নাও জড়িত। 1 মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে চক্রটিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। চেষ্টা চলছে অন্য সদস্যদের গ্রেফতারে। এবং সেই স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে লেখাপড়া করছে এবং এই অপরাধ বা অপকর্ম জড়িয়ে গেছে। আমরা ইউনিকনেস এই কারণে বলবো যে এখানে নাইজেরিয়ান কমিউনিটি বলতে একটা নতুন আমরা টার্ম পাচ্ছি। পুলিশ রিপোর্টটা তখনই হয় যখন এটা থেকে ক্ষতিগ্রস্ত বা যখন সে আলটিমেটলি বুঝতে পারে যে এখান থেকে বের হয়ে আসার রাস্তা নেই। অনেকগুলো সংঘবদ্ধ চক্র যারা আছে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ফ্র্যাঙ্ক, জোসেফ ফ্র্যাঙ্ক।
হি ইজ ফ্রম নাইজেরিয়া। এবং আরও আপনাদের খুব অবাক করবে যে সে কিন্তু বাংলাদেশে আছে একটা রেস্টুরেন্টে ব্যবসা করে, এবং এই রেস্টুরেন্টের কী নাম, আফ্রো এশিয়া না। আমাদের দেশে আসার আগে কিন্তু অন্য দেশে কিন্তু এই ধরনের কাজই করতো। আমরা যদি আস্তে আস্তে এটাকে সেন্সিটাইজ করতে পারি, তাহলে আলটিমেটলি হয়তো বা আমাদের ভিকটিম যখন থাকবে না, তখন কিন্তু তারাও অপ্রয়োজনীয় হয়ে যাবে, তখন এই দেশে তারা থাকবে না। চট্টগ্রামে ক্রিশ্চিয়ান কোঅপারেটিভ নামে এক সমবায় সমিতিতে নজিরবিহীন লুটপাটে সর্বশান্ত ৩৫০০ গ্রাহক। লোপাট হয়ে গেছে তাদের জমানো ২৩ কোটি টাকা। অডিট রিপোর্টে অর্থ আত্মসাৎ, ঋণদানে অনিয়ম সহ বহুমুখী জালিয়াতি ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ গ্রাহকরা। অভিযোগের তীর ব্যবস্থাপনা কমিটির ৩ সদস্যের দিকে। চেয়ারম্যান পিন্টু লিওনার্ড দায় স্বীকার করে অডিট রিপোর্টে স্বাক্ষর করলেও এখন তার দাবি সরকারি অডিট ভুয়া। এত বড় প্রতারণায় অবাক সমবায় অধিদপ্তরের কর্মকর্তারাও। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। 11 লাখ টাকা আমার রিটায়ারমেন্ট আর আমার সঞ্চয়, ওটা আমার জীবনের টাকা। ওই টাকাগুলি নিয়ে ওরা বাসায় যায় বাজার করে। কেন? একজন মেয়ে আসছে কান্না করে 500 টাকার জন্য। পায়ের রক্ত নাই, ক্ষয় হয়ে গেছে খালি হাঁটতে হাঁটতে। আজকে দেবো কালকে দেবো। এগুলো ফান্ডিংস বের করার কথা, খুঁজে পাওয়ার কথা আমরা খুঁজেছি, এগুলো পেয়েছি, কিন্তু এটার পদক্ষেপ নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। 26 লক্ষ টাকা এটা সম্পূর্ণ ভুয়া স্টেটমেন্ট। আপনি সাইন করলেন কেন? হ্যাঁ, আমি সাইন করছি, অডিটরকে বলা হয়েছে। আমরা কিন্তু জানতাম না, যেহেতু এটা আসছে স্যার রোববারে আসলে আপনার 83 দ্বারা 100টা যাবে। দেশে করোনা সংক্রমণের 174তম দিন আজ। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 47 জন। করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 4174। 24 ঘন্টায় 92টি ল্যাবে পরীক্ষা হয় 13,741টি নমুনা, যাতে নতুন শনাক্ত হয়েছেন 2211 জন। শনাক্তের হার প্রায় 16.09%। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,06,794 জন। সবশেষ প্রাণ হারানো 47 জনের মধ্যে 32 জন পুরুষ ও 15 জন নারী। সুস্থ হয়েছেন সবশেষ 3,378 জন। এ যাবৎ সুস্থ 1,96,836 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর মাঝে সমন্বয় না থাকলে কাজে সমস্যা হয়। তাই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি দলের নেতাকর্মীরা পাশে দাঁড়ালেই নিজ পদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের নতুন ডিজি আবুল বাশার খুরশিদ আলম। করোনা মোকাবিলায় প্রথমে সরকারের সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছে এবং সেই জন্যই বাংলাদেশকে আজকে কোভিড ওইভাবে সেই আত্মসমর্পণে বাধ্য করতে পারে নাই। আপনারা যারা এখানে আছেন বা কেন্দ্রে যারা আছেন, তারা যদি শক্ত করে আমার হাতটা ধরেন, তাহলে পরেই প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে এখানে বসিয়েছেন সেই উদ্দেশ্যের খানিকটা হলেও আমি সফল করতে পারবো। মিনিস্ট্রি এবং অধিদপ্তরের মধ্যে সুসমন্বয় না থাকলে যে সমস্যা তৈরি হয়, এই বিষয়টি নজরে রাখতে হবে, সুসমন্বয় গড়ে তুলতে হবে। 24 ঘন্টায় বিশ্বে আরও প্রায় 6,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,67,000-এর মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-19-এর মোট মৃত্যু 8,35,000-এর বেশি। মোট আক্রান্ত 2,46,00,000 মানুষ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ 1100-র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,85,000-এর মতো, আক্রান্ত 60,50,000। প্রায় 1100 মৃত্যুতে ভারতে প্রাণহানি 62,000 ছুঁই। এদিন রেকর্ড 77,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। একদিনে 70 জন মারা গেছেন ব্রাজিলে। মোট 1,19,000-এর কাছাকাছি, আক্রান্ত 38,00,000। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নমুনা পরীক্ষার কৌশল পরিবর্তনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষা করা উচিত। গত কদিনে ধারাবাহিকভাবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপে। এ অবস্থায় ফের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিল জার্মানি ও ফ্রান্স। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পেলেও রুশ ভ্যাকসিন কোভিড ঠেকাতে পুরোপুরি কার্যকর বলে দাবি প্রেসিডেন্ট পুতিনের।
সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখার সাথেই আমরা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিসেম্বর পর্যন্ত যে কোনো সমাবেশ, জনসমাগম বন্ধ থাকবে। এছাড়া জনসম্মুখে মাস্ক না পরার কারণে 50 ইউরো থেকে শুরু করে আরো বেশি অর্থদণ্ড করা হবে। রুশ ভ্যাকসিন শতভাগ কার্যকর এবং করোনা প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই প্রতিষেধকটি উদ্ভাবনে রাশিয়ার স্বাস্থ্য নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক বিধিমালাও অনুসরণ করা হয়েছে, তাই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। টানা চতুর্থবার আলাদা 4 ইভেন্টে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস করেছেন মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল। সম্প্রতি স্বদেশি জুবায়েরকে পেছনে ফেলে 1 মিনিটে সর্বোচ্চ 66 বার ঘাড়ের ওপর ফুটবল ঘুরিয়ে বিশ্ব রেকর্ড করেন কলেজ পড়ুয়া ফয়সাল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্রিস্টাইলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান মাগুরা সদর উপজেলার এই তরুণ, লেখাতে চান বাংলাদেশের নাম। নতুন যে রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে দ্য মোস্ট ফুটবল নেক ক্যাস্ট উইন 1 মিনিট। বাসায় বসে যে রেকর্ডগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, হয়তোবা একটু স্বাভাবিক হলে রেকর্ডগুলো আমি করতে পারবো। যেখানে ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো জায়ান্টরা মেসিকে দলে ফেরাতে হিমশিম খাচ্ছে, সেখানে মেসির শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজ সমর্থকরা রীতিমতো উৎসব করেছে। তাদের বিশ্বাস মেসি যোগ দিচ্ছেন তার প্রথম ক্লাবে। কারণ এর আগে মেসি বলেছিলেন বার্সেলোনা ছাড়লে ফিরে আসবেন হোম টাউন রোজারিওতে, খেলবেন শৈশবের ক্লাব। এ কথা সবাই জানে। মেসি প্রকাশ্যেই এই ঘোষণা দিয়েছিল। আমরা এখন তার অপেক্ষাতেই রয়েছি। এর থেকে গর্বের আর কিছুই নেই আমাদের জন্য। শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন শিনজো আবে। শুক্রবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণায় তিনি কথা জানান। দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি, কিন্তু গেল সপ্তাহে 2 বার হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বারে পদত্যাগের গুঞ্জন। এর আগেও 2007 সালে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা থেকে অব্যাহতি নেন শিনজো। সম্প্রতি তিনি জনপ্রিয়তা হারালেও শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। আমার চিকিৎসা চলছে। আমি এতটাই অসুস্থ যে নিয়মিত দায়িত্ব পালনের সক্ষমতা নেই, তাই পদত্যাগ করছি। মেয়াদ শেষ করতে পারিনি, সেই ব্যর্থতার দায় আমার। আমাকে ক্ষমা করবেন। নতুন বিতর্ক সৃষ্টি করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন গ্রহণের সময় হোয়াইট হাউসের লনে দাঁড়িয়েই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তীব্র সমালোচনা করে দলীয় বক্তব্য রাখেন তিনি। ট্রাম্পের দাবি আমেরিকার স্বপ্নকে ধ্বংস করে দেবেন বাইডেন। নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্টও দাবি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উন্নয়নে কোনো রাজনৈতিক লক্ষ্য নেই বাইডেনের। তিনি ক্ষমতায় আসলেই উগ্রবাদী বামপন্থীরা দেশের প্রশাসনিক সব পদ দখল করে ফেলবে। বাইডেনের মতো মানুষ 47 বছরে দেশের যা ক্ষতি করেছে, গত 4 বছর ধরে সেগুলোই পূরণের চেষ্টা করেছি আমি। বরিশালের মেহেন্দিগঞ্জে ভাঙনের কবলে বিলীন হচ্ছে একটি স্কুল ভবন। তেঁতুলিয়া নদীর গ্রাসে 2 দিন ধরে একটু একটু করে ভাঙছে চৌধুরীপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানায় 3 বছর আগে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে স্কুল ভবনটি নির্মাণ হয়। বুধবার থেকে ভবনটি নদীগর্ভে চলে যেতে শুরু করে। ভাঙন থেকে রক্ষায় কদিন ধরে বালুর বস্তা ফেলা হলেও শেষ রক্ষা হয়নি। বিলীনের মুখে থাকা স্কুল ভবনটি থেকে রড সহ নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থী আইতে ঠিক মতো স্কুলে, কিন্তু এখন তো স্কুল নদীবাঙ্গুলে করার কিছু নাই। স্কুল, মসজিদ, অনেক একটা মাদ্রাসা আছে, এত সব বিনাশ হয়ে যেতে আছে। সবকিছু ব্যাংকে কি আমার শেষ, আমার কোনো অস্তিত্ব নেই। রাজধানীর সবজির বাজারে বন্যার প্রভাব। সরবরাহ ঘাটতি না থাকলেও হু হু করে বেড়েই চলেছে বিভিন্ন সবজির দর। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা করে। প্রতি কেজি কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 200 টাকা। শতকের ঘর পার করেছে করলা, টমেটো সহ আরও কয়েক ধরনের সবজি। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে 5 থেকে 6 টাকা। দফায় দফায় দাম বাড়তে বাড়তে ডাবল সেঞ্চুরির পথে আদা। নিত্যপণ্যের চড়া মূল্যের বাজারে বাড়তি অস্বস্তি চালে। মিলারদের নিয়ন্ত্রণে চালের বাজার, তাদের খেয়াল খুশিতেই দাম নির্ধারিত হচ্ছে। খানিকটা স্বস্তি আছে মাছের বাজারে। কমে এসেছে ব্রয়লার মুরগির দাম, 110 থেকে 120 টাকা কেজি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, আর 1 কেজি খাসি মাংসের জন্য গুনতে হবে 800 থেকে 850 টাকা। বেগুন ছিল 60 টাকা, এখন 100 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম মোটামুটি কেজি থেকে 20 থেকে 30 টাকা বেশি। সরকারের বাজার মনিটরিং বলতে একটা জিনিস নেই। যেখানে গ্রামে অথবা যেখান থেকে প্রান্তিক কিছু কৃষক ছাড়ছে, সেখানে তো এত দাম না। রসুন হচ্ছে 80 টাকা কেজি।
দেশি পেঁয়াজ 45 টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজ 35 টাকা কেজি। ভালো মিনিকেট 55 থেকে 58 টাকা, ভালো 28 টাকা, নারী সেল আছে 55 থেকে 65 টাকা। মিলাররা এই জায়গায় বেশি কারসাজি করতেছে, বিভিন্নভাবে দোহাই দিয়া সিন্ডিকেট করে এরা এটা করছে। কক্সবাজার শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শিশু পার্কটি নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন এলাকায় পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ। দেশের ফায়ার স্টেশনগুলোর সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। উঁচু ভবনে উঠতে সব জেলায় টিটিএল দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজারের হিমছড়িতে ভূমিধসে উদ্ধার অভিযানের বিশেষ প্রশিক্ষণ মহড়া শেষে একথা বলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হুসাইন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সার্ভে করে ফায়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। প্রায় 1 বছর পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও 3G ও 4G সেবা চালু হয়েছে। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট অফিসার শাহেদ আলম জানান, বিটিআরসি নির্দেশনা অনুযায়ী সকাল থেকে টেকনাফ ও উখিয়ায় 3G 4G সেবা চালু হয়েছে। গত বছরের 10 সেপ্টেম্বর টেকনাফ উখিয়ায় 3G 4G নেটওয়ার্ক বন্ধে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। তখন থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। খুলনায় জোয়ারে বাঁধ ভেঙে প্লাবিত উপকূলের বাসিন্দাদের দুর্বিষহ দিন কাটছে। বসতভিটা ডুবে থাকায় উঁচু স্থানে কোনো রকমে ঠাঁই নিয়েছেন তারা। সেখানে খাবার পানি সংকটের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ চরমে। ঘেরের মাছ ভেসে যাওয়ায় ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। আমপানের তাণ্ডবের 3 মাস পর অমাবস্যায় প্রবল জোয়ার, এতে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো হয়ে পড়েছে আরও ঝুঁকিপূর্ণ। পানি ঢুকে ভেসে গেছে 10,000-এর বেশি চিংড়ি ঘের। জলমগ্ন প্রায় 40টি গ্রামের মানুষ। রাস্তার পরে আছি গরু ছাগল নিয়ে স্বামী স্ত্রী 2 জন, আর 4 জন রেখে আসি এক আত্মীয়র বাড়ি মহেশেরপুর। ঝড় বাতাসের দিন রাইতালি ভয় করে, চারিদিকে জল, খাওয়া দাওয়া সব রাস্তায়, কোনোদিন খাচ্ছি কোনোদিন খাচ্ছি না, রাত্রি খাচ্ছি পাচ্ছি না, সবজি পাচ্ছি না। সব প্লাবিত হয়ে এখন চিংড়ি ঘের খাল কেটে উঠছে, সব প্লাবিত হয়ে গেছে। চিংড়িগুলো সব বের হয়ে গেছে, মানুষের নষ্ট হয়ে গেছে। তেরান চাই না, অন্য কিছু সাহায্য চাই না, আমরা শুধু একটা ভেড়ি বাদ চাই। দ্রুত বরাদ্দ দিয়ে কাজ করে তাহলে এটা আমার এলাকার মানুষ বাঁচবে, নাহলে ওইরকম ওই যে বরাদ্দ 2 মাস পরে দেবে, এইটি টাকা দেওয়ার মতো আসলে কোনো লোক এটি বাঁধতে রাজি না। মেহেরপুরে টানা বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ মাঠের উঠতি ফসল, ভেসে গেছে পুকুরের মাছও। এতে চরম বিপাকে পড়েছেন চাষি। ভুক্তভোগীরা বলছেন, সচ্ছলতার আশায় উচ্চ সুদের ঋণ নিয়ে এখন পথে বসার দশা। স্থানীয়রা বলছেন, চড়া সুদের ঋণ নিয়ে আবাদ করেছিলেন সচ্ছলতার আশায়, কিন্তু এখন পড়েছেন মহাবিপদে। কিভাবে আগামীর দিন চলবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন। সূচো খাল হয়ে একসময় বিলের পানি নামতো ভৈরব নদে, কিন্তু খালের মুখ ভরাট হওয়ায় এখন আর তা সম্ভব হচ্ছে না। সেটাও রিভি গেছে, তারপরে পাট ছিল সেও পচে গেছে, সে কিছু করার আর নেই। এখন প্রচুর পরিমাণ পানি, তা ধান লাগাবো কিভাবে? 3 মাসে ফসল তাদের হলো না, তারপরেও যে ফসলটা আসবে এই পানিটা না বেরোনো পর্যন্ত সে ফসলগুলি লেট হবে। জলাবদ্ধতার কারণে যদি ক্ষতি হয়ে থাকে, আমি নিশ্চয়ই আমাদের কৃষি বিভাগ এই তালিকা কৃষি মন্ত্রণালয় দিয়েছেন, তারা ওইখান থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ নিশ্চয়ই পাবেন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 104 জন, তবে এই সময় মৃত্যু হয়নি কারো। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 878টি নমুনা পরীক্ষায় 104 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট 76,691 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 16,866 জন পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 267 জনের। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আইসোলেশনে আছেন 129 জন, হোম কোয়ারেন্টাইনে আছেন 720 জন। যারা ইতিমধ্যে পজিটিভ হয়ে আবার নেগেটিভ হয়েছেন, তারা যদি মনে করেন স্বাস্থ্যবিধি না মেনে চলে তারা স্বাভাবিক জীবনযাপন করবেন, তারা আর করোনায় আক্রান্ত হবেন না, এই ধারণা কিন্তু ভুল। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমাদের দেশেও দ্বিতীয়বার কোভিড সংক্রমণ হওয়ার নজির পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকে কিশোর তরুণরা।
সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার তাদের পড়ালেখার সঙ্গী হয়েছে, নেওয়া হচ্ছে ক্লাস পরীক্ষা। যদিও শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা মানতে বাধ্য হচ্ছেন এটি স্বাভাবিক ক্লাস পরীক্ষার বিকল্প নয়, আপদকালে রক্ষা পাওয়ার চেষ্টা। অনলাইন ক্লাসের অবকাঠামো ও অভিজ্ঞতা করোনা গেলেও কাজে লাগবে। বিভিন্ন দীর্ঘ ছুটিতে এটি প্রয়োগ হতে পারে বলে মনে করেন শিক্ষকরা। মোটামুটি সকল শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসের প্রতি একটা আকৃষ্ট হয়েছে। কিছুটা হলেও পড়াশোনার মধ্যে থাকতে পারছি, একদম টেবিলের বাইরে আমরা চলে যাইনি। অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে ছাত্রদেরকে পড়ার টেবিলে একটা আহ্বান আমরা জানিয়েছি। স্টুডিওর সামনে ক্লাস নেওয়াটা আসলে সত্যিই মানসিকভাবে একটি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বাস্তবিক আমরা যে ক্লাসগুলি নিই সেটার বিকল্প নয়, কিন্তু পরিস্থিতির কারণে অন্তত কিছুটা হলো যে ছাত্রদের সহায়তা, সেই কারণে আমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়া। যতটুকু বুঝতে পারছে না আমি বাসায় চেষ্টা করছি বুঝিয়ে দিতে। জুমে ক্লাস করছি, মিসরা সব আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। বগুড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রাক্তন ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এক ছাত্রী বুধবার ফেসবুকে স্ক্রিনশট ও অডিও রেকর্ড প্রকাশ করে এমন অভিযোগ করেন। এরপরই একই অভিযোগ করেন আরও অনেকে। তারা বলছেন একাধিক শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অধ্যক্ষ বলছেন শিক্ষকদের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন, কেউ তাদের কাছে অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া যায়নি। হ্যাক হইলে তো আমার সাথে হলো, বাট এইসব মেয়েদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে কিছুদিন আগে পরে বা অলওয়েজ, মানে এগুলো কি সবসময় আইডি হ্যাক হয়ে যায়? হ্যাঁ, তো বলছি তোমাকে যে মাঝে মাঝে আইডি আমার হ্যাক হচ্ছে। জিনিসগুলো স্যাররা এইভাবে আর কি মানে কি বলে আর কি আশ্রয় পেতে পেতে আর কি জিনিসটা আর কি অনেক বড় হবে হয়ে গেছে। অতীতে যেসব ঘটনা হয়েছে হাই প্রোফাইল যারা তাদেরকে দিয়ে ফোন দেওয়ানো হয়। আমি যে সময় অভিযোগ দিয়েছিলাম সেই সময় আমার অভিযোগটাও সামাজিকভাবে চাপ দিয়ে আমাকে বলা হয়েছিল যে ব্যাপারটা চেপে যেতে, এবং আমি নিজেও ভয় পেয়ে যাই এবং ব্যাপারটা মিউচুয়ালে চলে যায়। শিক্ষার্থীরা কখনো কিন্তু আমাদের কাছে অভিযোগ করেনি, যদি অভিযোগ করে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বজুড়েই করোনা প্রকোপের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে চলছে দোটানা। অনলাইনে চলছে লেখাপড়া, তবে স্বাভাবিক শিক্ষার্থীদের জন্য সুবিধা হলেও বিপাকে বিশেষ চাহিদা সম্পন্নরা, কারণ প্রযুক্তি নির্ভরতা, তার উপর নিত্য নতুন নিয়মের বেড়াজাল। অনলাইন ক্লাসের প্রতি ওর মনোযোগ আকর্ষণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে বুঝতেই পারতো না কেন শিক্ষক বা অন্যান্য শিক্ষার্থীদের সাথে ও সরাসরি কথা বলতে পারছে না। বাচ্চাদের সংযুক্ত রাখার মূল মাধ্যমই এখন অনলাইন। তাদেরকে যদি নিয়মিত সম্পৃক্ত না করি তাহলে নতুন নিয়মগুলোর সাথে ওরা অভ্যস্ত হবে না। অনলাইনেই ওদের জন্য বিকল্প নিত্য নতুন ব্যবস্থা গ্রহণ করছি যেন তারা স্বাভাবিক থাকতে পারে। রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক মহড়া চালিয়েছে আর্মি 2020 মিলিটারি ফোরাম। ট্যাঙ্ক ও বিভিন্ন সমরাস্ত্র নিয়ে অংশ নেয় চীন, বেলারুশ ও আলজিয়ার্সের সেনারা। বৃহস্পতিবার শুরু হওয়া মহড়া চলবে 29 আগস্ট পর্যন্ত। সমুদ্রসীমা নিয়ে উত্তেজনা ইউরোপের দুই প্রতিবেশী তুরস্ক ও গ্রিসের মধ্যে। আধিপত্য ঠেকাতে ইতালির পর মিশরের সাথেও চুক্তি করে সমুদ্রসীমা সম্প্রসারণ করল গ্রিস। ফলে ভূমধ্যসাগরে কোণঠাসা তুরস্ক। বলা হচ্ছে লিবীয় সমুদ্রসীমায় তুরস্কের খনিজ সম্পদ সন্ধান বাধাগ্রস্ত করবে এথেন্স কায়রো এবং এথেন্স রোম চুক্তি। আগামী সপ্তাহে সমুদ্রসীমার বিতর্কিত অংশে তুরস্কের সামরিক মহড়ার ঘোষণার পরই নড়ে চড়ে বসে গ্রিস। বিষয়টি নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে। প্রতিবেশীদের সাথে শান্তি রক্ষায় গ্রিসের ভূমিকা ঐতিহাসিক, বিশেষ করে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল আর এজিয়ান সাগরে তুরস্কের সাথে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ আছে তা নিষ্পত্তির উপায় একটি, আঙ্কারাকে উস্কানিমূলক আচরণ বন্ধ করে আলোচনা শুরু করতে হবে। তুরস্ক আর গ্রিস দুই পক্ষই ন্যাটো মিত্র। দেশ দুটোকে আলোচনার টেবিলে আনতে জার্মানি মধ্যস্থতার চেষ্টা করছে। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। খুব স্বল্প এলাকায় সামরিক শক্তিধর অনেকগুলো দেশের জাহাজ থাকা এমনি উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে প্রলয়ঙ্করী হারিকেন লরার তাণ্ডবে কমপক্ষে 4 জন প্রাণ হারালেন। বিদ্যুৎহীন অর্ধলক্ষ ঘরবাড়ি ও স্থাপনা।
রাজ্য গভর্নর আরও জানান, ঘন্টায় 240 কিলোমিটার বেগে ভূখণ্ডে আঘাত হানে ঝড়টি, যার প্রভাবে প্রবল বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হয়। বজ্রপাতে রাজ্যটির একটি ক্লোরিন মজুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। গাছ উপড়ে পড়ার কারণে মৃত্যু হয়েছে 4 বাসিন্দার। ক্যাটাগরি 4 ঝড়টি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমী ঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরাকানসাস রাজ্য অতিক্রম করবে হারিকেন লরা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত লুইজিয়ানা। এতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়নি, কিন্তু ঘরবাড়ি আর বাণিজ্যিক স্থাপনা হারিয়ে অনেকেই বর্তমানে আশ্রয় কেন্দ্রে। এছাড়া ওয়েস্টলেকে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও চলছে পরবর্তী তল্লাশি। রাজ্যের অধিবাসীদের প্রতি বিনীত অনুরোধ, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, তাতে এড়ানো সম্ভব অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি। ইত্যাদি খ্যাত গায়ক আকবর গুরুতর অসুস্থ। রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলেও পারছেন না ভিসা জটিলতার কারণে। চেয়েছেন প্রধানমন্ত্রী ও দেশবাসীর সহযোগিতা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা দিচ্ছে বিনামূল্যে। আবার স্বাভাবিক কণ্ঠে সুরের ছন্দে মাতাতে চান দর্শক হৃদয়, থাকতে চান গানের ভুবনে। আমি জন্ম থেকে চলছি, আমি একা একা চলছি। আমার মা নেই, আমার বাবা নেই, আমি নিজের দুঃখের কথা বলছি। মান্না ভাই ঠোঁট মিলাইল, মান্না ভাই তো মারা গেছে। হ্যাঁ, ওই গানটা আমার সব থেকে জীবনের ইতিহাসের স্মরণীয় গান। প্রধানমন্ত্রী দিছিল গতবার 20 লাখ টাকার একটা সঞ্চয়পত্র, ওইটা আমরা তোলার জন্য একটা দরখাস্ত করছি। ওইটা যদি তুলতে পারি তাহলে হয়তো বাইরে নিয়ে যে একটা উন্নত চিকিৎসা করতে পারবো। আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডায়াবেটিস দীর্ঘদিন থাকার কারণে এবং আনকন্ট্রোল থাকার কারণে বডির যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আক্রান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতায় বাংলাদেশ এগিয়ে যেতে শুরু করে। পরের 50 বছরের দেশে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সেগুনবাগিচাতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। জানান, বঙ্গবন্ধু সাংবাদিক বান্ধব ছিলেন। সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করেই তিনি বিভিন্ন নীতি প্রণয়ন করতেন বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ অসম্পূর্ণ। বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, যেই বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি একটি দেশ উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু তার যেই সম্পূর্ণ শক্তি, সেই শক্তি দিয়ে 7.5 কোটি বাঙালিকে তিনি তার নেতৃত্বের ছায়াতলে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। করোনাকালে রফতানি লক্ষ্য অর্জনে মরিয়া সরকার। পণ্য বহুমুখীকরণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পোশাকের পাশাপাশি চলছে চামড়া, ওষুধ ও পাট শিল্পের নতুন বাজার অনুসন্ধান। বাণিজ্যমন্ত্রী জানান, মহামারীর পর বিশ্ববাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার বিকল্প নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থবছরের রপ্তানিতে 21% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বাংলাদেশের মোট রপ্তানির 85% আসে পোশাক খাত থেকে, যদিও বিশ্ববাজারে 150 পোশাক পণ্যের মধ্যে মাত্র 6-7টি বেসিক পণ্য প্রস্তুত করে বাংলাদেশ। এবার আমরা যদিও করোনার সমস্যা রয়েছে, তারপরে আমরা আশাবাদী এটা আমরা অ্যাচিভ করতে পারবো। তার জন্য আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি আমাদের লেদার গুডস, লেদার প্রোডাক্টস, তারপরে জুট প্রোডাক্টস, লাইট মেশিনারিজ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, আইটিসি। এটা কিন্তু আগে থেকেই কিন্তু নেগেটিভ হচ্ছিল এবং করোনার কারণে কিন্তু আরও নেগেটিভ হয়েছে। তো এই অবস্থা থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য খুব আশাবাদী। পলিসিগত যে সাপোর্টগুলো পাচ্ছি সেটা দিয়ে যদি আমরা সার্ভাইভ করতে পারি, এই অর্থ বছরের একটা সিংহভাগ সময় হয়তো ধীরে ধীরে চাহিদা বৃদ্ধি ঘটতে পারে। হয়তো আমাদের অর্ডারও খুব স্লোথ গতিতে আগামী দিনে বাড়বে। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একটি শিশুকে দিয়ে টিকটক আর লাইকের জন্য ভিডিও বানাতো সুনামগঞ্জের কয়েকজন কিশোর আর তরুণ। কখনো ভিডিও বানানোর জন্য মারধরও করা হতো শিশুটিকে। বিষয়টি নজরে এলে স্থানীয় একটি গ্রুপের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। বাড়ানো হয়েছে অনলাইনে নজরদারি। এলাকার সচেতন লোকজন বলছেন, প্রযুক্তির ভালো দিক নয়, তরুণদের বেশি আকৃষ্ট করছে খারাপ দিকটাই। যা নিয়ে সচেতন হওয়া উচিত অভিভাবকদের। আমার অনেকগুলো টিকটক ভাইরাল হয়েছে, কিন্তু এখন থেকে আমার টিকটক ভাইরাল হয় না দেখে তারা আমার এমন মায়ের দূর করে স্কুল ধরে, তার জন্য দেখেন আমার স্কুলটি পর্যন্ত ভালো লাগছে। ইন্টারনেটে সহজে এবং সস্তায় জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা থেকে কতিপয়
বখাটে তরুণ যুবকরা প্রায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারা যে টিকটক তৈরি করেছে সেটা আমাদের এই যুব সমাজের অবক্ষয়ের নতুন একটি অধ্যায়। এইসব বাচ্চাদের গার্জিয়ানকে তাদেরকে নজরদারি করা উচিত। এটা পারিবারিকভাবে যারা আছে পরিবার থেকে এই সমস্ত ব্যাপারে সতর্কতা দরকার। এটা নজরদারি আমরা সবসময় আছি। যুক্তরাষ্ট্রের মোবাইল ভিডিও অ্যাপস টিকটকের ব্যবসা যৌথভাবে কেনার আগ্রহ প্রকাশ করল মাইক্রোসফট ওয়ালমার্ট। বৃহস্পতিবার আসে এই ঘোষণা। ট্রাম্প প্রশাসন টিকটক নিষিদ্ধ করে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপসটির মালিক বাইটড্যান্স। কিন্তু যুক্তরাষ্ট্র এর 8 কোটি ব্যবহারকারীকে হারাতে চাচ্ছে না মার্কিন কোম্পানিগুলো। এই কারণেই 2 থেকে 5 হাজার কোটি ডলারের অ্যাপসটি কেনার তালিকায় নাম লেখালো মাইক্রোসফট, ওয়ালমার্ট, টুইটার, ওরাকলের মতো বহুজাতিক প্রতিষ্ঠান। এর আগেই পদত্যাগ করলেন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়া। পর্বতারোহী রেশমা নিহতের ঘটনায় বিচারের দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন তার সাইক্লিস্ট সহযোদ্ধারা। জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান নামে 1000 স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে। করোনার বিশেষ পরিস্থিতিতে আলাদাভাবে 10 কিলোমিটার দৌড়াবেন স্বেচ্ছাসেবীরা। পরে তা অনলাইনে ভিডিও আপলোড করে দেওয়া হবে। দৌড় কর্মসূচির শুরু হয় চন্ডিমা উদ্যান থেকে। এর আগে দুর্ঘটনাস্থলে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। চলতি মাসের 7 আগস্ট সংসদ ভবন এলাকার চন্ডিমা উদ্যান লেক মোড়ে প্রাইভেট কারের চাপায় নিহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। পরে ঘাতক ড্রাইভারকে আটক করে পুলিশ। ইংল্যান্ড পাকিস্তান টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে হারের পর এবার টি-20তে ভালো করতে চায় সফররত পাকিস্তান দল। বাবর আজমের নেতৃত্বে টেস্ট দল থেকে টি-20 দলে পরিবর্তন আছে বেশ কয়েকটি। তবে স্বাগতিক হওয়ার সুবিধা পেতে সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে নামছে ইংলিশরা। সবশেষ টেস্ট দলের খেলা কেউই নেই টি-20 স্কোয়াডে। এউইন মর্গানের অধিনায়কত্বে টেস্টের মতো টি-20তেও ভালো করতে চায় ইংল্যান্ড দল। নাম প্রত্যাহারের সিদ্ধান্ত পাল্টে আবারও সিনসিনাটি ওপেনে নামছেন 2 গ্র্যান্ড স্লাম জয়ী নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাবেক এই শীর্ষ বাছাই তারকা। গত রোববার উইসকনসিন প্রদেশে পুলিশের গুলিতে জ্যাকব ব্লেক নামের আরেকজন কৃষ্ণাঙ্গ মারা যান। এর প্রতিবাদে সিনসিনাটি ওপেনের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন নাওমি। তবে আয়োজকদের সাথে সব বৃহস্পতিবার কয়েক দফায় সভা করে শেষ পর্যন্ত আবারও কোর্টে নামতে রাজি হন তিনি। জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় পালিত হয়েছে নানা কর্মসূচি। সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনায় দাঁতমারা ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রাষ্ট্রায়ত্ত একমাত্র বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায় পর্যালোচনা ও উন্নয়ন সভা। সকালে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, ঝুঁকি গ্রহণের মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে জীবন বীমা কর্পোরেশন। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে শুরু হয়েছে জরুরি স্বাস্থ্যসেবা সার্ভিস। নগরীর হালিশহর মুন্সিপাড়া স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। করোনাকালে এই ক্যাম্প থেকে দিনরাত 24 ঘন্টা স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। নিজেই গাড়ি চালিয়ে একটি হাইওয়ে উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রাইমিয়া সংলগ্ন রাস্তাটি পরিদর্শনের পর বেশ কিছু পরামর্শও দেন। এ সময় পাশে ছিলেন হাইওয়েটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান কারিগরি বিশেষজ্ঞ। ক্রাইমিয়ার মূল শহরগুলোকে রাশিয়ার সাথে যুক্ত করবে এই রোড। 250 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। পুতিনের ক্রাইমিয়া সফরকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 10 দিন পর সেনা সদস্যদের বন্দিদশা থেকে মুক্ত হলেন মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাচার কেইতা। দেশটির সেনা নিয়ন্ত্রিত সরকার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর রাজধানী বামাকোতে নিজ বাসভবনে ফেরেন 75 বছর বয়সী কেইতা। মালিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার মুক্তির জন্য সেনাবাহিনীকে চাপ দিচ্ছিল মধ্যস্থতাকারী আফ্রিকান এবং ইউরোপীয় ইউনিয়ন। যদিও এখন পর্যন্ত সমঝোতা হয়নি। দীর্ঘ সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে গেল 18 আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন কেইতা।
ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার সময় চরম মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটির পুলিশ, অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। নাগরিকত্ব বিতর্কে গেল বছরের শেষ দিক থেকে উত্তাল ছিল দেশটি। এনআরসি, সিএ এর সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রাণ যায় অর্ধশত মানুষের। অ্যামনেস্টির দাবি, সে সময় ধর্মীয় দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘু মুসলিমরা। বিক্ষোভকারীদের পেটানোর পাশাপাশি ছিল ধরপাকড় আর পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনা। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।